রাঙামাটির পাহাড়ে নেমে আসা বিকেলটা যেন এক নিঃশব্দ কবিতা। চৌধুরী বাগানবাড়ির লালচে ইটের উঠোন জুড়ে ছায়া রোদ্দুরের খেলা। পুরোনো আম গাছের নিচে পাতারা নরম হওয়ায় ফিসফিস করে। দূরে কাপ্তাই লেকের জলে সূর্যের সোনালি আলো টলমল করে, ঝিকিমিকি করে ওঠে। আর চারিদিকে নিস্তব্ধতা যেন এক অলিখিত স্মৃতিচিত্র, যেখানে প্রতিটা হাওয়ার দোলা, প্রতিটা পাখির ডাক বলে দেয় এই বিকেলটা শুধু সময় না, এক আবেগের আঁকাবাঁকা নদী। বাগানবাড়িতে পৌঁছানোর কিছু মুহূর্ত পরই সবাইকে খেতে দেওয়া হয়। প্রায় ৬-৭টা টেবিল ও ৪০টা চেয়ার পর্যন্ত আলাদা ব্যবস্থা করা হয়েছে বাড়ির উঠোনেই। আগেই আলাদা করে রাঁধুনি, কাজের মানুষ রাখা ছিল, আর কেয়ারটেকার তো ছিলই। ফলে এই কয়দিনের জন্য গৃহিণীদের গা থেকে গৃহস্থালির দায়ভার সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয়েছে। এখন শুধু বিয়ের রঙে রঙিন হয়ে থাকার সময়, আয়োজন, উচ্ছ্বাস আর আবেগের বাঁধ ভাঙা স্রোতে। খাবার টেবিল ঘিরে আত্মীয় স্বজনের সরগরম। আর ঠিক তখনই প্রান্তিক সাহেব রসিক কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ রে বেজো, আর দুদিন পরেই তো তুই আমার বিয়ায় হবি। প্রস্তুত থাকিস, তোর ঘাড় আমি আগেই জ্বালাতে শুরু করব। তার বক্তব্যে টেবিল জুড়ে অট্টহাসির স্রোত বয়ে গেল। মেজো চাচ্চু তৎক্ষণাৎ হাত তুলে বললেন। তাদের ঠিক পাশে ছিল জায়ান। চুপচাপ খেতে খেতে এক পলক তাকালো তিয়াসার দিকে, তারপর মুখে স্থির ভঙ্গিতে বলল, মেজো চাচু, আপনি চিন্তা করবেন না। যদি আমার বাবা আপনাকে না চালায়, তবে রতির শ্বশুর মশাই আপনাকে চালাবে না। সো ডোন্ট ওয়ারি চাচু। এই কথা শুনে ইউভির তো খাবার নাকে মুখে উঠে গেল। আর তিয়াসা যেন একদম স্তব্ধ, মনে মনে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এই লোকটি আসলে কি বলল? তার কথার মানে আমার মাথাতেই ঢুকছে না। সঙ্গে সঙ্গে মেহজাবিন বেগম জল নিয়ে এগিয়ে আসে ইউভির কাছে। এদিকে রোহেনা বেগম ইউভিকে বকাঝকা করছে যে খাওয়ার সময় তার মন কোথায় থাকে। ইউভির পাশে তাহসান সাহেব বসেছিলেন। ইউভির কানের পাশে এসে বললেন, তুই আজকাল খাবার সময় একটু বেশি কাছাকাছি করিস না? তোর মন থাকে কোথায়? ইউভি হালকা দৃষ্টি তার চাচুর দিকে ফিরিয়ে মনে মনে আওড়ালো, মন তো থাকে চাচু তোমার মেয়ের মাঝে, কিন্তু আপাতত আপনার বড় ভাতিজা, আমার বড় ভাইয়া বহুত ডিস্টার্ব দিচ্ছে। কিন্তু মুখ ফুটে বলার সাহস এখনো হয়ে ওঠেনি। না চাচু, কিছু না। এর মাঝেই প্রণয় সাহেব হালকা হাসিতে বললেন, কি যে হবে এখন বলা বড়ই দুষ্কর, বুঝলি সায়ন। তবে একটা কথা ঠিক, যদি তোর মতো আরেকটা জামাই পেয়ে যাই, তাহলে আমি সত্যি ভাগ্যবান হব। চাচু, তাহলে আর চিন্তা নেই। আমার মতোই জামাই আপনি পাবেন, নিশ্চিত থাকুন। প্রণয় সাহেব হেসে বললেন, তাহলে তো আমি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান শ্বশুর হতে চলেছি। বুঝলি বেবি, আমার কেন যেন মনে হচ্ছে ভাইয়া নিজের কথাই বলছে। তিয়াসা চোখ কুচকে চাপা গলায় বলল, তোর অনেক কিছুই মনে হয়। তুই এখন খা, নইলে মাথার ভেতর আরও আজগুবি কথা আসবে। প্রণয় সাহেব এবার আরোহীর দিকে ফিরে বললেন, আরোহী আম্মু, কিছু লাগবে নাকি? তুমি তো কিছুই খাচ্ছ না। আরোহী হালকা হেসে বলল, না না আঙ্কেল, আমি খাচ্ছি, এই তো। ঠিকঠাক খেও মা, না হলে তোমার আব্বাজান বলবেন আমি তোমার ঠিকঠাক যত্ন নিচ্ছি না। জি আঙ্কেল। এই সময় রহমত সাহেব আকস্মিকভাবেই বলে উঠলেন, আমিও অয়নের বিয়ে আরও ২-৩ বছরের মধ্যেই সেরে ফেলবো, বুঝলেন দুলাভাই? প্রান্তিক সাহেব সপ্রসন্ন হাসি হেসে সায় দিলেন। আরে হ্যাঁ, এবার তো একের পর এক বিয়ের ঘন ঘটা লাগবে। আমাদের ইউভি, অয়ন, রেক, কত যে নিমন্ত্রণ পত্র বিলানো যাবে, হিসাব রাখা কঠিন। ওদিকে খাওয়ার টেবিল জুড়ে দৃষ্টির এক সূক্ষ্ম যুদ্ধ চলমান। অয়নের দৃষ্টি নিবদ্ধ তিয়াসার উপর। সে যেন সবার উপস্থিতি ভুলে কেবল তাকিয়ে আছে অপলক, যা রায়ানের চোখে ধরা পড়ে নিঃশব্দে। রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে তার। চামচ নিয়ে জোরে জোরে টুংটং আওয়াজ করেই যাচ্ছে। অন্যদিকে নেহার চোখ বারবার স্থির হচ্ছে ইউভির দিকে। ইউভি বুঝেও তা উপেক্ষা করতে পারছে না। বিরক্তির ছাপ স্পষ্ট তার মুখে। নয়ন একদৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর খাবারের দিকে, যেন সেখানে লুকিয়ে থাকা কোনো অতল গোপনীয়তা। পাশেই বসে থাকা আকাশ এই অকারণ মনোযোগে হালকা অস্বস্তিতে পড়ে। হঠাৎ পরিবেশের ভারসাম্য ভেঙে দিয়ে জায়ান গম্ভীর কণ্ঠে তিয়াসার উদ্দেশ্যে বলে ওঠে, খাবার নিয়ে যদি আমার নড়াচড়া চলতেই থাকে, তাহলে উঠে পড়। তারপর মুখ ঘুরিয়ে আরোহীর দিকে তাকিয়ে বলল, এই মেয়ে,
তুমি উঠে যাও। তিয়াশা কিছুটা হকচকিয়ে ওঠে। সে বুঝতে পারে না জায়ানের এই আচমকা কঠোরতা কিসের ইঙ্গিত। মনের ভেতরে অভিমানের জমাট বাঁধে। এই লোকটার মাথায় দিন দিন প্যারা হয়েই যাচ্ছে। বাঘের বাচ্চা আমার এইটুকু ছোট্ট মন তার পুরো 12টা বাজিয়ে ছাড়ছে। ঠিক তখনই আবার ভেসে ওঠে জায়ানের কঠিন কণ্ঠ। শোনা যাচ্ছে না নাকি যা বলছে? তার গলার ভারে দুজনেই চুপচাপ উঠে যায়। এই দৃশ্য দেখে মেহজাবিন বেগম অসন্তোষ প্রকাশ করে বলে উঠলেন, মেয়েটাকে একটুখানি শান্তিতে খেতেও দিবি না? জায়ান নির্বিকারভাবে জবাব দিল, খাচ্ছিলে কোথায়? শুধু নাড়াচাড়া করেই যাচ্ছিল, লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। ওদিকে শারীরিক অসুস্থতায় ক্লান্ত বৃষ্টি উপরের তলার বারান্দায় একা বসেছিল। কারোর সঙ্গে কথা বলছে না, শুধু একরাশ চিন্তায় নিমগ্ন। ঠিক কি ভাবছে কেউ জানে না। চৌধুরী পরিবারের বাগানবাড়ির সামনের বারান্দা সংলগ্ন খোলা বসার স্থানে ছেলেমেয়েরা সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। কারো হাতে চা, কেউ মোবাইল নিয়ে টিপাটিপি করছে, কেউ শুধু ঘুরে ঘুরে কথা বলছে। এই আড্ডার মাঝেই রায়ান হঠাৎ বলে উঠল, আচ্ছা, বিকেলবেলা যদি সকলে মিলে কাপ্তাই লেগে যাই কেমন হয়? আমিও যাব, আমিও যাব। রায়ান ওর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, সরি, বাচ্চারা নট অ্যালাউড। রায়ন ভাই, আমায় না নিয়ে গেলে কিন্তু যাও ভঙ্গ করে দিব। মারিয়ার এই কান্না কান্না সুরে বলা কথার উপরেই অনু বলে উঠল, মারিয়াও নট অ্যালাউড হয়ে যাবে। তাও তুই যাবি বোন, এখন শান্ত হ। নয়ন রায়ানের দিকে তাকিয়ে বলল, তাহলে তুইও অ্যালাও না, তুইও তো ছোট। রায়ান গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল। প্ল্যানটা আমি দিয়েছি তো আমি তো যাবই। নেহা পাশে বসেই জিজ্ঞেস করলো, কখন যাবে তাহলে? তিয়াশা চুপ করে কিছুক্ষণ বসে থেকে নিচু গলায় বলল, কাল তো আপুদের হলুদ, তাহলে আজই চলো। আকাশ বলল, তাহলে সবাই রেডি হয়ে চলো, এই সকালেই যাওয়া যাক, চলো। ঠিক তখনই দিগন্ত রেখা ছুঁয়ে মিষ্টি রোদ্দুরে ভেজা রাস্তায় জগিং করে বাড়ি ফিরছিল দুজনে, জায়ান আর ইউভি। ঘামে ভেজা টি শার্ট, কপালে জল গড়িয়ে পড়ছে। উফ, এই ভেজা চেহারা দেখে তিয়াশার নজর যেন অন্য কোথাও সরতে চাচ্ছিল না। এদিকে নেহাও ধীর কণ্ঠে বলে উঠল, আহ, কি হ্যান্ডসাম আর ইউভি ভাই। এর মধ্যেই নয়ন ওদের দেখে ডাক দিল, জায়ান ভাই, সবাই মিলে কাপ্তাই লেকে যাচ্ছি ঘুরতে, তোমরাও চলো। জায়ান একটু থেমে সোজা স্পষ্ট কণ্ঠে বলল, তার গলায় এমন একটা দৃঢ়তা ছিল যে কেউ কিছু বলার সাহস পায়নি। চারপাশটা হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। তিয়াশা তখন চুপচাপ বসে মনেই বলল, ইস, একটু গেলে কি হতো, কাল বাদে পরশুই তো বিয়ে হয়ে যাবে। জায়ান গটগট করে ভেতরে চলে গেল। সবার প্রস্তুতি শুরু হয়ে গেল। কে কার রুমে গেল, কি কাপড় পরবে, কোন ব্যাগে জিনিস নেবে, সব নিয়ে ব্যস্ততা। সদর দরজা পার করে তিয়াশার আরোহী নিজেদের রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, যেখানে যাওয়ার প্ল্যান হয়েছে সেই প্ল্যান থেকে যেন 1000 মাইল দূরে থাকা হয়। তিয়াশার আরোহী বুঝে গেল এই কণ্ঠস্বরকার। তিয়াশা থেমে পেছন ফিরে বলল, কেন, সবাই যাচ্ছে, আমিও যাব। যাক সবাই, তুই যাবি না, আর একটা কথা শুনতে চাই না। তিয়াশা দাঁড়িয়ে থেকে চাপার আগে ফুঁসে উঠল, ভালো লাগে না আর, থুর, মনের মানুষ এত জ্বালাবে জানলে মনেই ধরতাম না। তিয়াশার কথায় আরোহী হেসে বলে উঠল, দোস্ত, ভাইয়া তো তোর উপর রীতিমতো হক চালাচ্ছে। নিজের হক নিজের কাছে রাখুক, একদিন বাদে ঢ্যাং ঢ্যাং করে আপুরে বিয়ে করবে, আবার হক চালায়। রুমে ঢুকে তিয়াশা থমকে দাঁড়ালো। বৃষ্টি কেমন শুয়ে থাকতে দেখে তার বুকের ভেতর হঠাৎ করে একটা খারাপ লাগা জন্ম নিল। নরম গলায় প্রশ্ন করল, আপু কি হয়েছে তোর? সবসময় এত মনমরা হয়ে থাকিস কেন? বৃষ্টি চোখ বন্ধ রেখেই বলল, কিছু না। আরোহী ততক্ষণে পাশে বসে বসে পড়ছে, বলে উঠল। বৃষ্টি চোখ মিলে তাকিয়ে হালকা হাসল। না রে বেবি, তুই যা প্লিজ। কোথায় যাচ্ছিস তোরা? তিয়াশা বলল, কাপ্তাই লেকে যাব ভাবছি, যাবি আপু? বৃষ্টি মাথা নাড়ালো। না, তোরা যা, আমি পরে যাব। তিয়াশা নিচু গলায় বলল, আমিও যাব না, শরীর ভালো লাগছে না। আরোহী তখন চুপচাপ বুঝে গেল তিয়াশা যা বলছে তা সত্যি নয়, শরীরের নয়, ওর মনটাই বেশি অসুস্থ। নিচে নেমে আরোহী সবার উদ্দেশ্যে জানালো, তিয়াশার শরীরটা হঠাৎ খারাপ লাগছে, তাই সে যাবে না। অয়ন মুখ কুচকে বলল। আরোহী কেবল বলল,
এখন আর ঠিক নেই, তাই যাচ্ছে না। আর অতিরিক্ত কোনো প্রশ্ন না করে বাকিরা কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে তিয়াশার মনটা তার শরীরের চেয়েও ভারী হয়ে আছে। মন নিয়ে যেতে না পারায় সে ধীর পায়ে চলে গেল আম্মু চাচিদের কাছে একাকিত্ব কাটানোর জন্য। রুমে তখন নিঃশব্দ বৃষ্টি, চোখে যেন কোনো কথা নেই, শুধু অভিমান জমে আছে পাতার নিচে পড়ে থাকা জলবিন্দুর মতো। ঠিক সেই সময় বাইরে থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। বৃষ্টি, আসবো? বৃষ্টি ধীরে মাথা ঘুরিয়ে বলল, হ্যাঁ জান ভাই, আসেন না। জায়ান দুহাত পেছনে গুজে রুমে ঢুকলো। ঢোকার আগে এদিক ওদিক তাকিয়ে নিশ্চিত হলো তার পিচ্চিটি কোথাও আশেপাশে নেই। ও থাকলে আবার উল্টোপাল্টা ভাববে। জায়ান একটু থেমে বলল, বৃষ্টি, শরীর খুব খারাপ? বৃষ্টি মাথা নাড়িয়ে বলল, না, এখন একটু ভালো আছি। জায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে জানালো, আসলে কাল সকালে তোকে একটা কথা বলতে এসেছিলাম, কিন্তু বলা হয়নি। আজ মনে হচ্ছে আর চুপ থাকা ঠিক নয়। বৃষ্টি শান্ত চোখে তাকিয়ে বলল, বলুন, কোনো সমস্যা নেই। জায়ান মুখ ঘুরিয়ে বাইরে তাকিয়ে একটু নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, বৃষ্টি, তোর আর আমার বিয়েটা ছোটবেলাতে পরিবার থেকে স্থির হয়ে গেছিল। সে সময় আমাদের কারো কোনো মতামতের মূল্য ছিল না, এমনকি বুঝবার বয়সও ছিল না। আমি মেনে নিয়েছিলাম সব কিছু। তুই দেখতে সুন্দর, ভীষণ শান্ত ভদ্র। ভেবেছিলাম তোকে ছাড়া ভালো জীবনসঙ্গী হয়তো খুঁজলেও পেতাম না। কিন্তু জানিস, জীবন এমনই, হঠাৎ করে কেউ এসে এরকম তোলপাড় করে দেয় হৃদয়কে। আর সে তোলপাড় আমি চাইলেও থামাতে পারছি না। দেশে ফেরার পর থেকে মনে হচ্ছে আমার হৃদয় নামক ঘরটা কেউ সে এলোমেলো করে দিচ্ছে। বৃষ্টি, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। আমার মন, আমার দৃষ্টি, আমার অনুভব, সব কিছুর মালিক যেন এখন অন্য কেউ। তারপর ধীরে ধীরে সে বৃষ্টির দিকে ঘুরে তাকালো। বৃষ্টি, যদি তোর সঙ্গে বিয়েটা হয়েও যায়, আমি হয়তো খুশি হতে পারবো না। শুধু মেজমায়ের শরীর খারাপের কথা ভেবে আমি চুপ করে রয়েছি। তুই যে যে ফ্যাসিলিটিস চাস আমি দিতে পারবো, কিন্তু ভালোবাসা, সেটা আর পারবো না। বৃষ্টি, আমায় ক্ষমা করিস। ভালোবাসার মালিক আমি আর নেই। আমার হৃদয় এখন অন্য কারো অধীনে, আর সেই বন্ধন দিনকে দিন আরও শক্ত হচ্ছে। জায়ানের কথা শেষ হতেই যেন বৃষ্টির ভেতরে বহুদিন ধরে জমে থাকা এক ধোঁয়াটে দ্বিধার কুয়াশা ধীরে ধীরে সরতে শুরু করলো। হৃদয়ের অন্তর্গত কোনো ভারী চাপ যেন একটু একটু করে আলগা হয়ে এলো। সে বুঝে উঠতে পারলো না কেন, কিন্তু তার ভিতরটা হালকা লাগছে, নিঃশ্বাসগুলো কিছুটা স্বস্তির মতো। ধীরে ধীরে এক কদম এগিয়ে এসে নিচু স্বরে বলল, আসলে ভাইয়া, আমারও কিছু কথা ছিল আপনাকে বলার। কথা শেষ হওয়ার আগেই দরজার পাশ থেকে হঠাৎ কারো আওয়াজ আসলো। কিরে জায়ান, বৃষ্টির রুমে কি করছিস তুই? আর মাত্র 2 দিন অপেক্ষা কর, তারপরে তো একেবারে তোর রুমে চলে আসবে ও। সুরাইয়া বেগমের হঠাৎ কণ্ঠে যেন ঘরে হিমেল এক স্তব্ধতা নেমে এলো। বৃষ্টি আর জায়ান দুজনেই চমকে উঠল। না চাচি, আসলে বৃষ্টির সঙ্গে কিছু কথা ছিল, তাই। কথা তো পরেও বলা যায় জায়ান, এই 2 দিন আর দেখা করা চলবে না। কিছু পারিবারিক নিয়ম আছে যেগুলো মানতেই হয়, বুঝলি তো? এখন যা, নিচে যা। বৃষ্টি ভেতরটায় হঠাৎ একটা আশ্বাসের আলো জ্বলে উঠেছিল। মনে হচ্ছিল আজ এইবার সে নিজের কথাগুলো বলেই দেবে জায়ানকে, কিন্তু হঠাৎ করেই সব আলো নিভে গেল। চোখের সামনে যেন কালো পর্দা টানা হলো। সে চুপ হয়ে গেল। আর জায়ান, সে আর কিছু বলল না। তার মনে যে ভার চাপা ছিল সেই বোঝাটুকু অন্তত নামিয়ে দিতে পেরেছে। বৃষ্টিকে বলে এসেছে, তাই ফিরে গেল নিঃশব্দে। তোর শরীর খারাপ, তাই আমি উপরে খাবারটা নিয়ে আসলাম। কেমন লাগছে এখন আম্মু? কাপ্তাই লেকের সৌন্দর্যটা কোনো ছবি দিয়ে বোঝানো যায় না, ওটা অনুভব করতে হয়। জলের উপর সূর্যের আলো যেভাবে খেলে যায়, সেভাবেই মনে হয় যেন জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অনুচ্চারিত অভিমান ধুয়ে মুছে এই জলে হারিয়ে যাবে, আর তার জায়গায় জন্ম নেবে এক নিঃশব্দ শান্তি, যার কোনো শহরের কোলাহলে পাওয়া যায় না, কেবল পাহাড় আর জলের মেলবন্ধনে। এই, আমার এই ফোনটায় কেউ ছবি তুলে দেবে? আরোহীর কথায় আকাশ নয়ন দুজনে ফিরে তাকালো। আকাশ মনে মনে ভাবছে, এই যে রাঙ্গামুলো, কি ভাবেন? নয়ন মনে মনে ভাবল, এই যে মিস, আমি কেন রাঙামূলো হব? আরোহী কিছু বলার আগেই আকাশ হেসে বলে উঠল, সরি ছোট ভাই, ও তোমাকে বলেনি। মানে? আকাশ এবার একটু এগিয়ে এসে হালকা বাঁকা হাসি দিয়ে বলল, মানে ওই রাঙামূলো নামটা আমার জন্য নির্দিষ্ট, তোমার জন্য না রে ভাই। আরোহী ভেতরে ভেতরে বিরক্ত হয়ে ভাবল,
এরা কেউ আমার ফটো তোলার দিকে নজর না দিয়ে সবাই রাঙ্গামুড়ো নিয়েই পড়ে আছে। যত সব আজাইরা কারাবার। আর তখনই আরোহী একটু বিরক্ত হয়ে গলা তুলে বলল, এই যে আমার ফটোটা কি তুলে দিবেন কেউ? আকাশ আর নয়ন তখনও কে কার রাঙামূলো তা নিয়ে ভাবছে। ঠিক তখনই রায়ান গিয়ে ঝটপট বলে উঠল, আরে রুহি আপু, তোমার এই বাই থাকতে চিন্তা কিসের? আসো ওইদিকে ফটো তুলে দেই এখনই। রায়ানের কথা শুনে আরোহীর মুখে অল্প হাসির রেখা ফুটে উঠল। সে আর এক মুহূর্ত অপচয় না করে দুজনের দিকে মুখ বাঁকিয়ে সটকে পড়ল রায়ানের দিকে, যেন মনের ভেতর ভাবছে, এই একমাত্র ভাইয়াটাকেই ঠিক কাজের মনে হচ্ছে। রায়ান এগিয়ে গিয়ে আরোহীর ফটো তুলতে উদ্যত হলো। তখনই আকাশ হঠাৎ করে তার হাত থেকে ফোনটা আলতো করে নিয়ে বলল, যা তুই, আমি তুলে দিচ্ছি। আরোহী মনে মনে একটু বিরক্ত হলো। এতক্ষণ বললাম তখন দর্শক হয়ে দাঁড়িয়েছিল, এখন এমন ঢং কেন? যাক, আমার তো কেবল ছবিটাই চাই, কে তুললো তাতে কিচ্ছু আসে যায় না। আকাশের কাছে থাকা ফোন ক্যামেরার লেন্সের পেছনে দাঁড়িয়ে পরপর কিছু ছবি তুলতে লাগলো। লেকের নীল জলরাশির পটভূমিতে গোলাপি লম্বা গাউনের ঢেউ খেলানো ছায়ায় কোমর ছুঁয়ে পড়া কেশ রাশি আর আর কাজলাকা চোখে সেই কিশোরী যেন কোনো জলপরি হয়ে উঠেছে নীরবে। আকাশের মনে কোথাও থেকে যেন একটা চাপা কণ্ঠস্বর ধ্বনিত হতে থাকে, আহ কি সুন্দর! এই তো নিছক কিশোরী নয়, এই যে আমার জলপরি, আমার আপন, একান্ত অথচ ধরা ছোঁয়ার বাইরে। আকাশ, হারিয়ে যেতে দিও না ওকে। এই যে রাঙ্গামুড়ো, ফটো তুলছেন না শুধু দাঁড়িয়েই আছেন? আরোহীর কথায় আকাশের টনক নড়ল। জি জলপরি, অনেকগুলো ফটো তুলে ফেলেছি, ভালো লাগলে থ্যাঙ্কস বলার দরকার নেই, তবে কোনোদিন যদি কিছু চাওয়া পড়ে না করে দিও না। এই বলে ফোনটা হাতে নিয়ে এক ঝটকা সরে গেল ইউভির দিকে। আরোহী একটু চমকে হেসে ওঠে। এই ছেলে শুধু রাঙ্গামুলো না, পাগলও বটে। সে ফোন নিয়ে ফটোগুলো দেখতে লাগলো, আর প্রথম ছবিতেই থমকে গেল তার দৃষ্টি। উফ, রাঙ্গামুলো তো একেবারে ছবির কারিগর, অসাধারণ তুলেছে। সবাই মিলে লেকের ধারে দাঁড়িয়ে হালকা হাওয়ার স্পর্শে হঠাৎ রায়ান অনুর চুল ধরে টান দিয়ে বসে। রায়ানের অকারণে বলা কোনো উক্তিতে অনু রেগে গিয়ে তার কান টেনে ধরে। খুনসুটি সে নিরীহ ছায়ায় হেসে হেসে একে অপরকে ধাক্কাধাক্কি করতে করতে কখন যে তারা লেকের পাড়ের একান্ত দূর প্রান্তে চলে এসেছে কেউ টেরও পায়নি। ঠিক তখনই অনুর পা পিছলে যায় কাদামাটিতে, আর মুহূর্তের ব্যবধানে সে ভারসাম্য হারিয়ে গভীর জলে পড়ে যেতে উদ্যত হয়। চোখের সামনে এই দৃশ্য দেখে ইউভি গভীর আতঙ্কে ডুবে যায়। অনু বলে তার কণ্ঠস্বর আকাশ বিদীর্ণ করে ছুটে আসে। দৌড়ে সে ইউভি শক্ত করে অনুর হাত ধরে টেনে নিজের দিকে টেনে আনে। সেই দৃশ্য দেখে সবাই থমকে যায়, যেন সব স্থবির হয়ে পড়েছে। ইউভির হাত পা বরফের মতো ঠান্ডা হয়েছে। মনে মনে তার বুকের ভেতর এক দম বন্ধ ঘূর্ণিপাক চলতে থাকে, আর একটু হলেই তার হৃদয়ের একান্ত পাখি অনু এই অজস্র জলতলে হারিয়ে যেতেও চিরতরে। অনু নিজেও ভীত, কিন্তু ইউভির চোখে আতঙ্ক তার তুলনায় যেন বহু গুণ তীব্র। সে কাঁপা কাঁপা কণ্ঠে অনুর দিকে তাকিয়ে বলে উঠল, এই বলে নিজের কাছে টেনে নিল। সেই মুহূর্তে ইউভি ঘুরে দাঁড়ালো। তার দৃষ্টিতে ছিল আগুনের হালকা। সে রায়ানের দিকে তীক্ষ্ণ রক্তগোলার মতো চোখে তাকিয়ে বলল। রায়ান স্তব্ধ, ভয় নিঃশব্দ। সবাই তাকিয়ে আছে ইউভির দিকে। তাকে তারা এভাবে আগে কখনো রাখতে দেখেনি। অনু ইতস্তত গলায় বলে উঠল, ইউভি ভাইয়া, আমি ঠিক আছি। রায়ানও তৎক্ষণাৎ বলল, ভাইয়া আমি সত্যি বুঝিনি। কিন্তু ইউভির কণ্ঠে বজ্রের মতো প্রতিধ্বনিত হলো, আর যদি ওই গভীর জলে পড়ে যেত তখনও কি তুই বলতি আমি বুঝিনি? আর এই মুহূর্তে অনুর প্রতি এই অজস্র যত্ন, অধিকার মিশ্র ভালোবাসা দেখে নেহার চোখে যেন হঠাৎ একটা কাঁটা বিঁধে গেল। তার অন্তরে কোথাও অচেনা বিষাদের ছায়া নেমে এলো। এই অনুভূতির নাম সে জানে না, কিন্তু তা যে এক ধরনের তীব্র অস্বস্তি তার অস্বীকার করা যায় না। আর দেরি না করে সবাই বাসার দিকে রওনা দিল। তিয়াশা বসেছিল তার খালামণি, আম্মু, মামিমা ও চাচিদের সান্নিধ্যে। হঠাৎ করিডোরের উপর থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে এলো, যেন অকারণেই বাতাসে আগুন ধরিয়ে দিল। রোদ। তিয়াশার চোখ রসগোল্লার মতো বিস্ফোরিত হয়ে উঠল। আবার কি করলাম আমি? ডাকে কেন এই লোক? এই ডাক উপেক্ষা করলেই তো কিছু না কিছু কাণ্ড ঘটায়। অগত্যা সে দম নিয়ে জবাব দিল, জি জায়েন ভাই। একটু উপর আয় তো, আচ্ছা কাজ আছে তোকে দিয়া। মেহজাবিন বেগম সস্নেহে বললেন, জি বড় আম্মু।
এই বলে সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। জায়ানের কক্ষের সামনে এসে সে দেখল রুম নিস্তব্ধ, কেউ নেই। একটু ভেতরে উকি ঝুঁকি করতে গিয়ে হঠাৎ দরজা আচমকা বন্ধ হয়ে গেল। তিয়াশা ঘুরে দাঁড়ানোর আগেই কেউ পেছন থেকে একখানা লাল রঙের শাড়ি মাথায় জড়িয়ে কাপড়টা তার গায়ে পেঁচিয়ে দিল। তারপর সেই হাত পেছন দিক থেকে তাকে জড়িয়ে ধরে কাচের আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। আয়নার প্রতিবিম্বে প্রতিফলিত হলো এক অভূতপূর্ব দৃশ্য। গায়ে লাল শাড়ি, চোখে বিস্ময়, চুল এলোমেলো, তার পেছনে দাঁড়িয়ে জায়ানের চোখে সেই অদ্ভুত দীপ্তি, যেন এই মুহূর্তে সে সময় হারিয়ে অন্য এক জগতে প্রবেশ করেছে। জায়ান মনে মনে বলে উঠল, হে আল্লাহ, এই পিচ্ছি কি রূপে ধরা দিল? এটুকু মেয়ে এতটা অপার্থিব সুন্দর কি করে হয়? আমার এই পশুবৃত্তির ভালোবাসার তীব্রতায় আমি যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। হে খোদা, যদি কখনো হালাল করিয়ে কে, তখন আমায় তুমি রক্ষা করো। জায়ানের এতটা ঘনিষ্ঠতায় তিয়াশা শিউরে উঠল, যেন সে অজান্তেই এক মাদকতায় আচ্ছন্ন হয়ে পড়েছে। কাপা কাপা কণ্ঠে সে বলে উঠল, আপনি সবসময় এইভাবে জড়িয়ে ধরেন কেন? জানেন আমার কত কিছু হয়। জায়ান হাসকি কণ্ঠে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, কি হয় রোদ, বলতো? কি যেন হয় ঠিক বলতে পারি না। যা হয় হোক, শুধু বাধা দিস না আমায়। তিয়াশা সরে যেতে চাইল, ফিসফিসিয়ে বলল, আমি পরপুরুষের স্পর্শ নিব না। জায়ান দৃঢ়স্বরে বলল, আমি তো কোনো পরপুরুষ নই। ছাড়ুন, আমাকে ধরবেন না, কাল পরশুই তো আপনার বিয়ে। এবার জায়ান তিয়াশাকে ঘুরিয়ে তার চিবুকে আলতো ছোঁয়া দিয়ে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল, তা বলে আমি ছুবো না? তোকে না ছুঁয়ে থাকবো কেমন করে বল? তিয়াশা ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিল, বলল, যাই হোক, আপনি আমায় ছোবেন না। জায়ানের ধৈর্যের সীমা এবার ফেটে গেল। দাঁতে দাঁত চেপে তিয়াশার কবজি ধরে নিজের বুকের সঙ্গে জোরে চেপে বলল, খবরদার, যদি আবার এমন কিছু বলিস যে আসুক না কেন, আমি তোকে ছোঁয়ার চেষ্টা করে আমি তোর কবর তৈরি করে ফেলবো। তিয়াশা এবার আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল ভয়ে। ধীরস্বরে বলল, এই শাড়িটা কার? জায়ান চোখ সরিয়ে বলে উঠল, এখন কার গায়ে আছে? আমার। তাহলে তোর। জায়ান একটু আলগা করে দিল তিয়াশার ছোট্ট নরম তুলতুলে শরীরটা। তৎক্ষণাৎ দেরি না করে তিয়াশার দরজা খুলে সজোরে দৌড়ে বেরিয়ে গেল। জায়ান চুল ব্যাগ ব্রাশ করে কোমরে এক হাত দিয়ে দাঁড়িয়ে। তার চোখের সামনে তিয়াশা দৌড়ে পালিয়ে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ঠাট্টা মিশ্রিত হাসি টেনে বলল, পালা, যত পারানোর। যেদিন তোকে একবার পেয়ে যাব সেদিন বুঝবি তুই কাছে আসলে আমার কে কি হয়। আর সেই কে কি দেখা দেখি কয়টা বেড আমি ভাঙবো আমি নিজে জানি না, বলে লিটল কিটি ক্যাট। বাইরে চলছে মেহেন্দির অনুষ্ঠান। উপস্থিত মেহমানদের সঙ্গে আয়োজিত হচ্ছে সেই অনুষ্ঠান। বৃষ্টিকে ভীষণ সুন্দর লাগছে সবুজ রঙের লেহেঙ্গাতে, কিন্তু কোথায় যেন এক অস্বস্তির ছায়া। তার মা চাচিরাও পরেছে সবুজ রঙের শাড়ি, সঙ্গে ম্যাচিং জুয়েলারি। এদিকে মেয়েদের ঘরে সাজার ঝড় উঠেছে। তিয়াশার সাজার একটু ইচ্ছে নেই, কিন্তু আরোহী জোর করে সাজাচ্ছে। নেহাতে এমন সাজ দিয়েছে যেন আজ তার মেহেন্দি। আজ সবাই সবুজ রঙের সিল্কের শাড়ি পরেছে। অনন্যা পর্যন্ত আজ শাড়ি পরেছে। জায়ান, ইউভি, আকাশ ড্রয়িং রুমে দাঁড়িয়ে পায়চারি করছে। আরে কি বলবো? তিয়াশা না, আপু বলবে। আমি কোনো রিস্ক নিতে চাই না ভাই। আমার হবু বউটা এত সুন্দর, যতই তো জল পরে থাক। আপু বলবি। যদি আপু ভালো না লাগে ভাবি বলতে পারিস। জায়ানের কথায় যেন আকাশ তার কিছু উত্তর পেয়েই গেল। শখের পর শখ খেয়েই যাচ্ছে ছেলেটা। এই শখের পর আর এক শখ খেয়ে বসল। তিনজনে যখন দেখলো চার রমণী সিঁড়ি বেয়ে নিচে নামছে, কিন্তু যে যার রমণীকে দেখে শকড হয়ে গেল, মুখ হা হয়ে গেল। আকাশ হা করে তাকিয়ে ইউভির চোখের সামনে সব বেসামাল লাগছে, সঙ্গে নিজেকেও বেসামাল করে নিচ্ছে। জায়ান বুকের পাশে হাত দিয়ে একটা কথাই বলল, ইউভি রে, আমায় ধর, আমার অসুস্থ লাগছে। তোর চোখ বন্ধ কর, তোদের নজরে যেন আমার গ্রিন অ্যাঞ্জেলের দিকে না আছে। ওরে ইউভি, এ তোর বোনের কেমন রূপ, হায়। এই বলে নিচে পড়ে যাওয়ার আওয়াজ আসলো। তিয়াশা আজ পড়েছে এক ডার্ক গ্রিন রঙের টকটকে রেশমি শাড়ি, যার গায়ে সোনালি জরির নিখুঁত কাজ। ফর্সা গায়ের রঙের সঙ্গে যেন শাড়ির সবুজের ঝলক আরো বেশি উজ্জ্বল হয়ে উঠছে। চোখ জুড়িয়ে যায়। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজটি কোনোই ছুঁয়ে নেমে এসেছে, আর পেছনের দিকটা বেশ খোলা, যেখানে সূক্ষ্ম কারুকাজের নির্দেশন যেন নিঃশব্দে কথা বলে যাচ্ছে। চুলগুলো পরিপাটি করে বাঁধা খোপায়, যা চারপাশে জড়ানো সাদা বেলি ফুলের মালা, যার থেকে এক মিষ্টি ঘ্রাণ বাতাসে ভেসে বেড়ায়। চোখে গাঢ় কাজল টানা, ওই ডাগর ডাগর চোখ যেন কথা বলে নিঃশব্দে।
ঠোঁটে হালকা ঝকঝকে লাল লিপস্টিক, যা তার মুখের আদলকে আরও উজ্জ্বল করে তুলছে। গলায়, হাতে আর কানে সবই ম্যাচিং সবুজ গয়না। নির্বিচারে নয়, বরং সাজের সঙ্গে এক অপূর্ব ভারসাম্য রেখে, যেন রাজকীয় কিন্তু ভারী নয়, সৌন্দর্যের সীমায় যেন পরিপূর্ণ। তিয়াশাকে দেখে মনে হবে সে আজ শুধু সাজেনি, সে যেন নিজেই এক উৎসব। এদিকে অনন্যার পরনে অলিভ গ্রিন টিস্যু সিল্ক শাড়ি, সূক্ষ্ম সোনালি জরির কাজ, হাইনেক ফুল স্লিভ ব্লাউজ, পেছনে ডিপ কাট, সিল্কি খোপায় জড়ানো বেলি ফুল, গাঢ় কাজল টানা চোখ আর বার্নড ডার্ক লিপস্টিকে তার রুচিশীল রূপ আরও নীরব অথচ নজর কাড়া। গলায় পাথরের সেট, হাত ভরা কাচের চুড়ি। অনন্যা যেন সৌম্যদীপ্তির অন্য নাম। আরোহীর পরনে গাঢ় বটল গ্রিন জর্জেট শাড়ি, মেটালিক বর্ডার, হাফ স্লিভ ব্লাউজ, খোলা চলে একপাশে গুজে রাখা বেলি ফুল, ঠোঁটে মেরুন লিপস্টিক, চোখে স্মোকি মেকআপ, কানে বড় দুল, নাকে ছোট্ট নোজপিন। নেহার পরনে ডার্ক গ্রিন সিল্ক শাড়ি, সিলভার জরির নিখুঁত কাজ, খোলা পিঠের স্লিভলেস ব্লাউজ, চুল খোলা, লাল লিপস্টিক, টানা কাজল, একরাশ স্টাইল। বেবি তোরে দেখে ভাইয়া তো পুরাই মাটিতে লুটাপুটি খাইতাছে। লুটোপুটি না ছাই, হয়তো নেহা আপুর এত স্টাইল সাজে নিজেরে আর ঠিক রাখতে পারে নাই, বুঝলি? আরে না রে, দেখ না কেমন ডাব ডাব করে তাকিয়ে আছে। এই তুই চুপ থাকবি? সারাক্ষণ তোর শুধু ফাউ বকা। এদিকে অনন্যা তিয়াশাকে বলে উঠল, আচ্ছা তেও আপু, ভাইয়া ওরকম পড়ে গেল কেন? যা গিয়ে জিগায় আয়। ঠিক বলছো, দাঁড়াও নিচে গিয়ে জিজ্ঞেস করে আসি। নেহা ভাবছে তার সাজ সার্থক, তার ইউভি ভাই তার দিকে তাকিয়েছে, কিন্তু সে তো নির্বোধ। ইউভি যে তার হৃদয় পাখিকে দেখছে সেটা কে বোঝাবে? আরে ভাইয়া কি করো, ওঠো, মান সম্মান সব শেষ করে দেবা দেখি। এইভাবে পড়ছো, ওরা দেখলে ভাববে আমার আদাইল্লা বেটা। আকাশের কথায় জায়ানের কোনো ভাব প্রকাশ পাচ্ছে না, এক দৃষ্টিতে পরখ করে যাচ্ছে তার কিশোরীকে। এটা কি সাজছো ইউভি? এটা আমার মরণের গভীর খাদ। শেষ রে, আমি শেষ। হে আল্লাহ, এত কেন সাজে তোর বোন? আমি ধ্বংস করবে বলে? ওরে এমনি ধ্বংস হয়ে গেছে। আমি এমনি ধ্বংস হয়ে গেছে, এবার থামতে বল রে। আকাশ আর ইউভি ভাবছে তারা নিজেদের চোখ সামলাবে না বড় ভাইকে। তাদের কিশোরীরাও যে তাদের ধ্বংস খেলা দেখাচ্ছে, সে কে বোঝাবে? ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? সব দোষ তোর বোনের। আমায় পাবনা ছেড়ে দিয়ে আয়, নাহলে আমার এই বেয়াদব মহিলা আমায় মেরে ফেলবে। ভাইয়া তুমি পড়ে গেলে কেন? ব্যথা লাগে নাই তো? অনন্যার কথায় জায়ান কোনো জবাব দিল না, কিন্তু ইউভি ঠিকই বলল, তোমরা যা জলবা দেখাইছো, ভাইয়া না পড়ে পারে? মানে কিছু না, সুন্দর লাগছে শোনো। থ্যাংক ইউ ইউভি ভাইয়া। জায়ান উঠে দাঁড়ালো। দেখ ভাই, আমি আমার এই বেয়াদব বউরে এইভাবে রূপের ঝলক দেখাতে দিতে চাই না, কেউ যেন না দেখে, বিশেষ করে ওই অয়ন। এর মধ্যেই একটা কথা ভেসে আসলো, Wow, Tiasha, you look so beautiful. And all girls look beautiful. নয়নও বলে উঠল, আরোহী, তোমাকে তো ফুলের কুড়ি লাগছে। আকাশ এবারে নিজেকে সামলাতে পারল না, চোয়াল শক্ত করে দাঁত চেপে বলল, বড় ভাই, তোমার মামুর ছোট বোনা কিন্তু আমার কাছে উদাম কেলানি খাবে বলে দিলাম। আরে আকাশ, তোর ভাইয়ারে দেখে মনে হচ্ছে উনি নিজেই এখন অয়ন ভাইরে মার্ডার করতে চায়। জায়ানের হাতের শিরাগুলো যেন ফুলে উঠেছে, চোয়াল শক্ত হয়ে যাচ্ছে, চোখ জল করছে ক্ষিপ্রতায়। আয়নের দিকে ইশারা করে সে রীতিমতো গর্জে উঠল, ইউভি, এই কুত্তার বাচ্চারা এখান দিয়ে এক্ষুনি নিয়ে যা, নইলের ফেস কাট চেঞ্জ করে দেব। এসে থেকেই মাথা শুরু করেছে। এর মধ্যেই নেহা এসে ইহুবির সামনে দাঁড়িয়ে বলে, নিজের বনের মতো লাগিস, সবসময় তুই আমার কাছে, এখন বিদায় হ। ইহুবি এই কথা শুনে মুখ ফুলিয়ে নেহা বাইরে চলে যায়। ইহুবি হালকা বিরক্তিতে বলে ওঠে, এমনই প্যারার শেষ নাই, আবার নতুন প্যারা। আকাশ হেসে ওঠে ইহুবির কথায়, কিন্তু জায়ানের চোখে সেই হাসি পড়ে না। তার কণ্ঠ আবারও বজ্রের মতো ধমক। এবার ইহুবি আর দেরি করে না, তৎক্ষণাৎ অয়ন আর নয়নকে কিছু একটা বলে ড্রয়িং রুম ছেড়ে বাইরের দিকে পা বাড়ায়। টিশার দিকে পা বাড়ালো জায়ান। জায়ানের পরনে ছিল গ্রিন কালারের পাঞ্জাবি আর হোয়াইট কালারের পাজামা। কৃত্রিম বডির উপরে পাঞ্জাবি আর হিরোমার্কার চেহারা যেন আরো বেশি ভালো লাগছে। তিয়াশা মনে মনে ভাবছে, আহা, তার আপু কি লাকি, কি হ্যান্ডসাম বর, কিন্তু উনি আমার দিকে কেন আসছে? তিয়াশা সারা শরীরে শিহরণ খেলে যায়।
হাত পা ঠান্ডা, শ্বাস আটকে আসে, হৃদয়টুকু যেন থেমে গিয়েছে মুহূর্তের জন্য। বোন, তোরা বাইরে যা। এখানে কি করছিস? জায়ানের এই উক্ত বাক্যে আরোহী আর অনন্যা ঘাবড়ে গেল। অনন্যা বলে উঠল, এই তো ভাইয়া, কিচ্ছু না, যাচ্ছি এক্ষুনি। কিন্তু তিয়াশা মনে মনে ভাবল, যাক বাবা, তার মানে আমি কিছু করিনি, আমায় কিছু বলতে আসেনি, বাঁচা গেল। ব্যাস। একটু খুশি হয়ে আরোহী অনন্যার সঙ্গে পা বাড়ালো। রোদ, হয়ে গেল। তিয়াশার আশায় কেউ এক সমুদ্র জল ঢেলে দিল। তাও আজ তাকে হারলে হবে না, কিছু বললে শুনিয়ে দেবে। তোকে কি যেতে বলেছে? মানে জায়ন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণপ্রিয় কিশোরীর পানে। এইভাবে কি দেখছেন? তিয়াশার কথা যেন জায়ান বাস্তবে ফিরে এলো। দেখছি তুই আর মানুষের মস্তিষ্ককে কিভাবে খারাপ করতে পারিস। কেন? আমি আবার কি করলাম? জায়ান একটু এগিয়ে এসে রাগী স্বরে বলল, কি পড়েছিস সেটা? তিয়াশা কোমরে হাত দিয়ে একটু মুচকি হাসি দিয়ে মুখ বাঁকিয়ে বলল, কেন দেখতে পারছে না শাড়ি পরেছি? অন্ধ নাকি বাবা? আপনি কি জানেন না এটাকে শাড়ি বলে? কাল নিজেই তো একটা গিফট করলেন। তিয়াশার এরকম বিদ্রুপ বাক্য যেন জায়ানের ক্রুদ্ধ সত্তাকে আরো রাগী করে তুলল। মুহূর্তেই চোখে মুখে রোষের ছায়া নেমে এলো। চলে দপদপ করতে লাগলো দমন করা ক্রোধ। হ্যাঁ, অনেক কিছু দেখতে তো পাচ্ছি, তুই দেখাচ্ছিস। আমি না দেখলে কে দেখবে? জায়ান এই কথা বলে নিজেই মনে মনে বলল, কিন্তু আমি তো চাই না আমার জিনিস অন্য কেউ দেখুক। কেউ দেখার আগে তার চোখ তুলে নেব। তিয়াশা একটু ভ্রু কুচকে মুখ বাঁকিয়ে বলল, হে আল্লাহ, আমি কি দেখলাম? রোদ, একটা কথা শোন। তুই যদি ভাবিস তুই এইভাবে সাজ এই পড়ে মেয়েদের ফাংশন এনজয় করবি, তাহলে ভুলে যা। যেই মুহূর্তে জায়ান তার মুখটা তিয়াশার কানের একদম কাছে এনে গরম নিঃশ্বাস ফেলে আর থেমে থেমে নিচু স্বরে কিছু বলে, সেই মুহূর্তে তিয়াশার শরীর যেন এক মৃদু শিহরণে কেঁপে ওঠে। বুকের গভীরে কোথাও জমে থাকা না বলা অনুভূতিগুলো হঠাৎ করেই ছড়িয়ে পড়ে সারা শরীরে। আমি এইভাবে এই সাজে এই পরেই যাব? হবু দুলাভাই আপনি বলার কে? এই মেয়ে কি ধৈর্যের পরীক্ষা নিচ্ছে জায়ানের? সে কি চেনে না, সে কি জানে না জায়ানকে? রোদ, রাগাস না, বলে দিলাম কিন্তু এর ফল ভালো হবে না। চেঞ্জ করে আয়, এখনো বলছে। আপনার ফল আপনি খান, আমার জেনে দরকার নেই, বাই। এই বলে রোদ মুখ বাঁকিয়ে যাওয়ার জন্য পা বাড়াবে, তার আগেই জায়ান হঠাৎ যেন আর এক মুহূর্ত সহ্য করতে না পেরে এক লাফে এগিয়ে গেল তিয়াশার দিকে। তিয়াশা কিছু বুঝে ওঠার আগেই তার কোমরের চারপাশে জায়ানের শক্ত হাত জড়িয়ে গেল। এক মুহূর্তেই তাকে শূন্যে তুলে নিজের ডান কাঁধে এমনভাবে ঝুলিয়ে নিল যেন ওজন বলতে কিছুই নেই। তিয়াশার মাথা ঝুলে আছে জায়ানের পিঠের দিকে, লম্বা চুলগুলো হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে, আর তার কোমর থেকে পা পর্যন্ত অংশটা ঝুলে রইল জায়ানের বুক বরাবর। জায়ন ভাই প্লিজ নামান, কেউ দেখলে কি বলবে? জায়ান তিয়াশার কথা পাত্তা দিল না, এগিয়ে গেল রুমের দিকে। জায়ান রুমের ভিতর ঢুকেই পেছনের পায়ের ঠেলায় দরজাটা ধাক্কা মেরে বন্ধ করে দিল। তার নিঃশ্বাস ভারী, চোখে একরোখা আগুন। তিয়াশাকে কাঁধ থেকে নামিয়ে দেয়ালের গা ঘেঁষে দাঁড় করালো, হাত দুটো শক্ত করে চেপে ধরলো দুদিকে, যেন কোথাও পালানোর পথ নেই। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আমার কথা শুনতে তোর কষ্ট হয় বেয়াদব? তিয়াশার গলা কাঁপছে, শরীরেও যেন শীতল হয়ে গেছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আচ্ছা শুনবো, প্লিজ ছাড়ুন। জায়ানের ঠোঁটে ঠান্ডায় খাসি খেলে গেল, কিন্তু চোখে কেবল আগুন। সে ধীরে ধীরে তিয়াশার গলার কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলল, ইটস টু লেট বেবি গার্ল। যখন বলছিলাম তখন কি শুনছিলে? আমি কে তোর? আজ দেখাবো আমি কে তোর। তিয়াশার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। শব্দ আটকে গেল গলার হৃৎস্পন্দনের নিচে। জায়ানের হাতের চাপে সে আরো কাছে চলে এলো, গলায় তার নিঃশ্বাস ছুঁয়ে গেল। জায়ান মুখ খুঁজে বলল, বল, আজ দেখাবো আমি কে তোর। তিয়াশার কণ্ঠে কাঁপন, গলার নিচে অসহায়তা। প্লিজ ছাড়ুন, আমি শুনবো প্লিজ। কিন্তু জায়ান যেন আর নিজের মধ্যে নেই। তুই জানিস না তুই কি করিস আমার সঙ্গে? বারবার তোকে যেতে বলেছে, তুই তো শুনিস নে। এখন কি করব বল? এইবার জেদ অভিমানে দগ্ধ তিয়াশা নিজেকে জায়ানের শক্ত বাহু থেকে ছাড়িয়ে নিল এক ধাক্কায়। তার চোখে অগ্নিশিখা, কণ্ঠে প্রতিধ্বনিময় চিৎকার। আপনি কি মনে করেন আমি আপনার হাতের কাঠের পুতুল? চাইলেন তুললেন, চাইলেন থামালেন। আমি মানুষ ভাইয়া, পুতুল নই। এই কথা যেন বিদ্যুৎ হয়ে আছড়ে পড়ল জায়ানের বুকের মধ্যে। সে পাথরের মতো দাঁড়িয়ে গেল। রোদ, বেশি বাড়াবাড়ি করছিস। তিয়াশার চোখ ভেয়ে নেমে এলো চুপচাপ অশ্রু। তার কণ্ঠ ভাঙা, বুকে জমে থাকা যন্ত্রণা গলিয়ে বলল,
কাল থেকে আপনি আমার আপুর স্বামী হবেন, তাই তো? তবু আজ এই সব বলছেন আপনি আমার কাছে। এই অধিকার কোথা থেকে পেলেন? জায়ান যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেল। সে চিৎকার করে উঠল। রোদ। তিয়াশা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার চোখে। রাগান্বিত সুরে বলল, চিৎকার করবেন না জায়ান ভাই। জায়ান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাত দুটো ঠান্ডা হয়ে গেছে, ঠোঁট জমে আসছে। তার ঠোঁট থেকে এক নিঃশ্বাসে ভেসে এলো ফিসফিস করা কথা। পালাসটা রোদ, তুই চলে গেলে আমি মরে যাব।